দিগন্ত বেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৩৮। আপা শোনো, বৃষ্টির কাছ ঘেঁষে বসলো বেলা, নাক টেনে বলল আমাকে। হাঁচি। নাক মুখ কুঁচকে বেলার উপর খেকিয়ে উঠল বৃষ্টি। এই সর, নিজের জ্বালায় বাঁচি না, তুই এসে হাসাহাসি শুরু করলি। এখনই না ভালো মানুষ গেলি, এর মধ্যে ঠান্ডা লাগালি কিভাবে? বৃষ্টির কথায় পাত্তা দিল না বেলা। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর ওড়না টেনে নিয়ে মাথা মুছতে শুরু করলো বেলা। বৃষ্টি সরু চোখে কিছুক্ষণ ওকে দেখে থেকে আবারও জানালার বাইরে তাকালো। এই 12 বেলায় গোসল করলি কেন? বেলা মাথা মুছতে মুছতে বলল, গরম লাগছিল, গোসল দিলাম, এখন ঠান্ডা লেগে গেল। বৃষ্টি বাহিরের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, আমি বিয়ে করতে চাই না বেলা। আব্বু বুঝছে না কেন বলতো? কিভাবে বোঝাবো আমি? বেলা ওর থেকে দ্বিগুণ উদাসীন ভাব নিয়ে বলতে শুরু করলো, তোমার ভাগ্য খুলেছে, বিয়ে দিতে চেয়েছে, তাড়াতাড়ি করে নাও, তারপর জামাই নিয়ে ঘুরে বেড়াবা খালি। আমার ভাগ্যে মনে হয় না বিয়েটি আছে। বাপ জামাইয়ের ঝগড়া দেখেই জীবন কাটিয়ে দিতে হবে। জামাই হবে একটা ব্রিটিশ, আর আব্বু তো আব্বুই। মন খারাপ করো না। তারপর তারপর আমি কাউকে ফোন দিব না। আমাকে কেউ ভালোবাসে না। বৃষ্টি বেলার দিকে অবাক চোখে তাকালো। কি উল্টাপাল্টা বকছিস? বেলা, কি বলছিস? হুট করে কি মনে করে বেলার কপালে হাত রাখলো বৃষ্টি। তৎক্ষণাৎ চমকে উঠল। বেলার শরীর কিছুটা গরম হয়ে আছে, জ্বর আসছে। অবেলায় গোসল করে জ্বর এনেছে, তাই বেলার উপর চিল্লাতে চিল্লাতে ওকে ওষুধ খাওয়ালো বৃষ্টি। বেলা কাঁদছে আর কিসব বিড়বিড় করছে, তাতে কোনো কান দিল না সে। ওকে শুইয়ে দিয়ে গায়ে কম্বল মুড়িয়ে দিয়ে নিচে নামলো। আমিনা আর রিনাকে বলল হালকা জ্বর এসেছে বেলার। তারপর আদা দিয়ে গরম চা বানিয়ে নিয়ে আবার উপরে উঠল। চোখ বন্ধ করে শুয়ে আছে বেলা। অনেকক্ষণ পানিতে ভেজার কারণে হুট করে জ্বর উঠে গিয়েছিল। ওষুধ নেওয়ার কিছুক্ষণ পর শরীর ঘাম ছেড়েছে। এখন তাপমাত্রা স্বাভাবিক। বৃষ্টি চা এনেছে, বেলাকে ডেকে উঠিয়ে গরম চা খেতে দিল। ভালো লাগছে না বেলার। অনেকক্ষণ বোনের সাথে থাকলো, জ্বর ছুটেছে, আর আসেনি। সন্ধ্যার পর নিজের রুমে এসে শুয়ে পড়া। আমিনা সারাদিন কাজে ব্যস্ত থাকে, ফোন কোথায় পড়ে থাকে না থাকে তার হদিশ নেই। বেলা ফোনটা আর রেখে আসেনি। বালিশ থেকে ফোন টেনে এনে দিগন্তের নাম্বারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তখন ওভাবে ধমকিয়ে তারপর আর ফোন দেয়নি দেখে রাগের উপর আরেক দফা রাগ জমা হলো। শেষমেশ দিগন্তের নাম্বার ব্লক করে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। শরীর বেশি ভালো না থাকায় সহজে ঘুম ধরা দিল চোখে। ঢাকা চলে এসেছে রায়হান। সারাদিন রাইড করে শরীর ক্লান্ত হয়ে আছে, ঘুমও ধরেছে ভীষণ। মাথা টনটন করছে ব্যথায়। রাস্তায় যানজট কম দেখে একটু জোরেই ছেড়েছে বাইক। ঠান্ডা বাতাসে চোখ লেগে আসতে চাইছে। 2 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে এলো চোখ। পরপরই ঝট করে চোখ খুলে সামনে তাকাতেই জোরে ব্রেক কষল। বাইক এসে লাগলো বয়স্ক এক লোকের হাতে থাকা বাজারের ব্যাগটাতে। রাস্তা ছেড়ে কোনায় চেপে গিয়েছিল রায়হান। ফুটপাতের পাশ ঘেঁষে বয়স্ক লোকটা হাঁটছিল, একটুর জন্য জানে বেঁচে গেল। বাইক থামিয়ে তড়িঘড়ি করে লোকটার কাছে আসলো রায়হান। বয়স্ক লোকটা চেঁচিয়ে গালাগালি করছে আর মাটিতে পড়া শাকসবজি ঝেড়ে ঝেড়ে ব্যাগে তুলছে। রায়হান তার কাছে মাপ চাইতে চাইতে নিচু হলো সাহায্য করার জন্য। তখনই আবার চোখ বড় বড় করে জোরে গলায় বলে উঠল, ওই বুড়ো, ধরে বেঁধে বিয়ে দিয়ে এখন ঢাকায় এসে হাওয়া খাচ্ছিস? আমার বউকে দে, বউয়ের খোঁজ দে। রায়হানের কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকালো বয়স্ক লোকটা। চেহারা দেখে চমকে উঠল। একটা ঢোক গিলে রায়হানকে না চেনার ভান করে বলল, কে তুমি? আদব কায়দা শেখনি কিছু? মুরব্বীদের সাথে এভাবে কথা বলে? রায়হান কাজীর এক হাত ধরে টেনে উঠালো। 2 হাতে ওর এক হাত জাপটে ধরে তেদর গলায় বলল, আদব কায়দার গুষ্টি মারি, বিয়ে করেও বউ নাই আমার কাছে, আর আসতে আদব কায়দা নিয়ে। ওই দিন মাথা খারাপ ছিল বলে বউ হারাই গেছে। চল তাড়াতাড়ি চল, আমার কাবিননামা কোথায় আছে বল, নাম কি আমার বউয়ের? আজকে আমি বউ না পাইলে কিন্তু তোর বউ আর তোরে পাবে না। বয়স্ক কাজী ভয়ে কোকড়া লেগে গিয়েছে। রায়হান তার কানের গোড়ায় এসে গলা ফাটিয়ে চিল্লাচ্ছে। ভয়ের তো গলায় কাজী বলল, তোমার বউ তোমার কাছে থাকবে, আমি কিভাবে বলবো তোমার বউ কোথায়? রায়হান দাঁতে দাঁত পিষে কাজীর হাত ছাড়লো। বড় বড় পা ফেলে বাইক স্টার্ট দিয়ে জোরে গিয়ার চেপে ধরলো। অতপর একটানে এসে কাজীর থেকে 2 ইঞ্চি দূরত্বে বাইক থামালো। আরেকটু হলে বাইক কাজীর ছোটোখাটো কুঁচকে আসা শরীরটার উপর উঠে যেত। ভয়ে কাঁপতে কাঁপতে 4-5 কদম পিছিয়ে গেল কাজী। রায়হানকে বারবার মানা করছে আর পিছাচ্ছে সে। এদিকে কাজী যতবার পিছাচ্ছে রায়হান বাইক নিয়ে ততবার তার দিকে ধেয়ে আসছে। আমাকে ছেড়ে দাও, আমি চিনি না তোমাকে, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না বাবা। রায়হান দাঁতে দাঁত পিষে বলল, আবার আবার মিথ্যে বলছিস বুইড়া বেটা। যখন ধরে বেঁধে বিয়ে দিয়েছিস
তখন না খুব দাপট দেখালি, এখন আর আমাকে চিনতে পারছিস না তাই না? আমার বউয়ের নাম বল, না হলে দিলাম তোর উপর গাড়ি উঠাই। বলে আবারও একটানে কাজীর পায়ের কাছাকাছি এসে বাইক থামালো রায়হান। ভয়ে থরথরিয়ে কাঁপছে কাজীর হাঁটু জোড়া, কপাল বেয়ে টুপটুপ করে ঘাম ঝরছে। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে? বউ না পেয়ে ছেলের মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে, কেমন খেপাসারের মতো ফোঁস করছে। এখনো চুপ করে আছিস? তোর বেঁচে থাকার ইচ্ছে নেই বুঝেছি। তখনই তোর উপর উঠিয়ে দিতে হতো বাইক। বুইড়া খাটাস, থাক তোকে আর নাম বলতে হবে না, আমি তোর উপর গাড়ি উঠাচ্ছি, থাম। বলে রায়হান কষে গাড়ির গিয়ার চেপে ধরল। জোরে শব্দ হচ্ছে বাইকে, ভয়ে কাদো কাদো অবস্থা কাজীর। রায়হানের মায়া হলো না তাতে, বাইক ছেড়ে দিল। নিজের দিকে বাইক তেড়ে আসতে দেখে বয়স্ক লোকটা জান প্রাণ ছেড়ে চেঁচিয়ে উঠল, ও আল্লাহ গো, বলছি বলছি। কাজের ঠিক সামনে এসে বাইক ঘুরিয়ে বাম পাশে নিল রায়হান। রাগী চোখে তাকিয়ে বলল, বল তাড়াতাড়ি নাম বল। থরথরিয়ে পুরো শরীর কাঁপছে কাজীর, গলা শুকিয়ে গিয়েছে। বহু কষ্টে শুকনো ঢোক চেপে বলল, মা 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 মা। আবারও চেঁচিয়ে উঠল রায়হান, মামা করে তোতলাইস না, এত ধৈর্য নাই আমার, নাম বল নাম। ধমক খেয়ে কাজী ফট করে বলে উঠল, মাইশা আঞ্জুমান। চোখ বন্ধ করে একটা বড় শ্বাস টানল রায়হান, বুকের কোথায় যেন শান্তি পেল। আবার চোখ খুলে কাজের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, বুড়া বেটা, পুরো নাম মনে রাখছে, আবার নাটক মারায় আমার সাথে। এই তুই না আমাকে চিনিস না, তাহলে আমার বইয়ের নাম কিভাবে মনে থাকে? ফাজলামি মারো আমার সাথে, হ্যাঁ? সত্যি করে বলতো কাজের বাচ্চা, দিগন্ত তোকে টাকা খাইয়ে ঢাকা এনেছিল তাই না? ভাবছো আমি বলদ, কিছু বুঝি না। একবার খালি বউ তুলে আনি, তারপর তোদের সবগুলোরে সাইজ করব, দেখিস। কাজী কি বলবে, ভয় মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। রায়হান বাঁকা চোখে কাজের দিকে চেয়ে বলল, বাইকের পেছনে ওঠ বুড়া, মাথাটা তো আজও খারাপ আছে। সম্মান পরে বউসহ এসে দিয়ে যাব। বস তাড়াতাড়ি, ঠিকানা বল তোর। কাজী গাইগুই করে মানা করলো, যাবে না সে রায়হানের সাথে। পরপরই বিশাল ধমক দিল রায়হান। ঠেলা পেয়ে হাতে ব্যাগ নিয়ে দৌড়েও বাইকে উঠে বসলো কাজী। অতপর তার বলা জায়গায় এসে থামলো রায়হান। কাজী নেমে রায়হানকে বলল বাড়িতে আসতে। রায়হান আবারও খেকিয়ে উঠে বলল, আসবো না আবার, আমার কাবিননামা তৈরি রাখ। কাল এসে যদি ঠিকঠাক না পাইছি, তাইলে এইবার আর মুখে বলবো না, সোজা তোর থুরথুরা বুড়া শরীরের ওপর চড়িয়ে দিব বাইক। যা দৌড় লাগা, কাজ শুরু কর। রায়হানের তারাই পরনের সাদা লুঙ্গি তুলে বাড়ির দিকে ছুটল কাজী। রায়হান সেদিকে তাকে ঠোঁট বাঁকিয়ে হেসে বাইক সোজা টান মারল। বাড়ি ফিরে আগে ফ্রেশ হয়েছে রায়হান, মাথা ব্যথায় ফেটে পড়ছে। তাড়াহুড়ো করে শাওয়ার নিয়ে ওষুধ খেয়ে সেভাবেই কার নিয়ে বেরিয়ে পড়লো। আবার পেছন থেকে ওর মা কয়েকবার ডাকলো ওকে, সেসব শোনার সময় নেই ওর। রাত হয়েছে অনেকটাই। তালুকদার বাড়ির সামনে এসে গাড়ি থামালো রায়হান। ওকে দেখে দারোয়ান চুপচাপ গেট খুলে দিয়েছে। গাড়ি থেকে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির ভেতর ঢুকে পড়ল রায়হান। ভাগ্যক্রমে কেউ দেখেনি ওকে, মিতালি আর বাড়ি রান্না করতে ব্যস্ত, বাকিরা হয়তো যে যার রুমে আছে। তবে রায়হান জানে এই সময় দিগন্ত বাড়িতে থাকবে না, তাই গটগট পায়ে হেঁটে একেবারে মাইশার রুমের দিকে চলে এলো। মাইশার রুমে দরজা চাপানো, ওষুধ নিয়ে ঘুমিয়ে গিয়েছে ও। পায়ের ফ্র্যাকচারের কারণে সারাদিন শুয়ে আছে, সাথে কোমরের ব্যথাটাও একবার কমছে একবার বাড়ছে। এতক্ষণ দিশা ছিল মাইশার সাথে। মাইশা ঘুমিয়ে যাওয়ার পর কিছু দরকারি কাজে নিজের রুমে চলে গিয়েছে ও। রায়হান সোজা এসে থামলো মাইশার কাছে, গভীর ঘুমে তলিয়ে আছে ও। রায়হান ঝটকা মেরে মাইশাকে একটানে উঠিয়ে বসিয়ে দিল। ঘুমন্ত মাইশার ঘুম ছুটে গেল তৎক্ষণাৎ। ব্যথায় কোমর মটমট করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই দাবাং হাতের এক ভারী থাপ্পড় পড়ল ওর নরম গালে। দুনিয়া ঘুরে গেল ওর। গালে হাত দিয়ে বোকার মতো সামনের দিকে তাকালো। মাথা পুরো ফাঁকা হয়ে আছে, কি থেকে কি হলো বুঝতে পারছে না মাইশা। একদিকে কোমরের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে গাল দাউ দাউ করে জ্বলছে। চিৎকার করার ফুসরতটুকু পেল না, তার আগেই ওর দিকে তেড়ে এলো রায়হান। মাইশার মুখ শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলল, আমি তোকে দেখিনি, তুই তো দেখছিলি আমাকে। এতদিন ধরে সামনে ঘুরছিস, একবারও কিছু বলার প্রয়োজন মনে হয়নি না? এদিকে তোকে কোথায় খুঁজে পাবো না পাবো সে চিন্তায় পাগল আমি, আর তুই বিন্দাস জীবন কাটাচ্ছিস। হ্যাঁ, সিরিয়াল এটা? তোর সোকল্ড ভাই আর তুই সিরিয়াল পেয়েছিস? আমি রাগের মাথায় কি উল্টাপাল্টা বলেছি সেটা নিয়ে পড়ে থাকবি, ইডিয়েট। জাস্ট থাপড়াইতে ইচ্ছা করতেছে। কথা শেষ করতে না করতেই রায়হানের শক্ত খসখসে গালে নরম হাতে থাপ্পড় পড়ল। শব্দ হয়েছে অনেকটাই। রায়হান থমকে গেল, চোখ বড় বড় করে তাকালো মাইশার দিকে। মাইশা ডুকরে কেঁদে উঠল, পিছিয়ে যাওয়ার চেষ্টা করেও পারল না। কোমরের অংশটুকু অবশ হয়ে এসেছে। তড়িঘড়ি করে পাশ হাতড়ালো, বালিশের পাশে রাখা ওড়না তুলে শরীরে জড়ালো।
ক্ষোভ মিশ্রিত গলায় চেঁচিয়ে উঠল, কাপুরুষের মতো পালিয়ে গিয়ে জবাবদিহিতা চাইতে লজ্জা লাগে না? চলে যান চোখের সামনে থেকে। একে তো মাইশোর গায়ে হাত তুলেছে, তারপর আবার কাপুরুষ বলাতে আতে ঘা লাগলো রায়হানের। অপমানে মাথার শিরা উপশিরা দপদপ করে জ্বলে উঠল। রাগে হ্যাঁচকা টান মেরে মাইশাকে নিজের সাথে চেপে ধরল। দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, হাত মুখ দুটোই খুব চলছে, আরেকবার এই সাহস দেখালে আগুন লাগিয়ে দিব হাতে। কাপুরুষ আমি? হ্যাঁ, আমাকে কাপুরুষ বলিস, ইডিয়েট? তোর আমার বিয়ে সানাই বাজিয়ে হয়েছিল? পরিবেশ পরিস্থিতি মানসিকতা একদম কাপড় খুলে নাচার মতো ছিল, হ্যাঁ? নাচতে নাচতে বউ এনে বাসর করতাম, তাই না? রায়হানের এক হাত মাইশার কোমরে হালকাভাবে ধরছে, কিন্তু পুরনো ব্যথার জায়গায় নতুন করে রায়হানের হাত পড়ায় জান বেরিয়ে আসতে চাইছে মাইশার। ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিয়েছে, সহ্য করতে না পেরে মুখ থেকে বেরিয়ে এলো ব্যথাতুর আওয়াজ, আহ। পরক্ষণেই কিভাবে যেন আপনা আপনি হাত উঠে গেল রায়হানের ওপর। মারার পরে নিজেই চমকে উঠল মাইশা, মুখে হাত চেপে দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে ঝরঝর করে কেঁদে দিল। মাথা ব্যথার মধ্যে মাইশার কাজ দেখে রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রায়হানের। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করল। একবার রেগে উল্টাপাল্টা বকে বউ হারিয়েছে, আবার একই কাজ করে চরের উপর চর খেলো। রাগ ওর কপালের বিপরীতে চলে। ঝট করে চোখ খুলে মাইশাকে ছেড়ে উল্টো দিকে হাতড়া ধরল রায়হান। ওকে যেতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল মাইশা। কোমরে হাত চেপে ধরে বেডের সাথে হেলান দেওয়ার আগেই খট করে শব্দ হলো। চোখ সামনের দিকে ফেরাতেই দেখলো দরজার সিটকিনি তুলে ওর দিকে এগিয়ে আসছে রায়হান। মাইশা চরম বিস্ময় নিয়ে ভয়ার্ত গলায় বলল, তো দরজা লাগালেন কেন? চলে যান প্লিজ। রায়হান সোজা এসে মাইশার পাশে শুয়ে পড়ল। চোখ বুজে কিছুক্ষণ নীরবে শুয়ে থাকলো। মাইশা বড় বড় দম ফেলে বারবার বলছে ওকে চলে যেতে। তাতে বিন্দুমাত্র পাত্তা নেই রায়হানের। এক পর্যায়ে মাইশাকে ছোঁ মেরে দুহাতে পেঁচিয়ে ধরে বুকের মাঝে নিল রায়হান। ছটফটিয়ে উঠল মাইশা, দুহাত দিয়ে রায়হানকে দূরে সরাতে চাইলে পারল না। রায়হানের পুরুষালী শক্তির কাছে ও নিতান্তই চুনোপুঁটি। ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়েন ছাড়েন বলছি, কিসের জোর দেখাচ্ছেন? কোনো সম্পর্ক নেই আমাদের, প্লিজ ছাড়েন। কেউ দেখলে। রায়হান মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরলেও নড়াচড়া করার স্পেস দিল না। শরীর শক্ত হয়ে গেল মাইশার। এত কাছ থেকে পুরুষালী স্পর্শে দম আটকে এলো। কাউকে ডাকবে, কিন্তু শরীরের যন্ত্রণায় গলা দিয়ে আওয়াজও আসছে না। নাজেহাল হয়ে পড়ল ও। না পারছে নড়ানড়ি করতে, আর না পারছে ছুটে রুম থেকে বেরিয়ে যেতে। কোমর পা দুটোই অচল। ফুঁপিয়ে উঠে আটকে আসা গলায় বলল, প্লিজ চলে যান, ছেড়ে দেন আমাকে, আমি মানি না। হুশ। বলেই মাইশার কোমরে আলতো হাতে মালিশ করতে করতে বলল, ব্যথা না, ঘুমাও। পুরো দুনিয়া আন্দোলন করে মরে গেলেও ছোটোখাটো নাদুস নুদুস অসুস্থ বউ ছেড়ে আমি এখন কোথাও যাব না। কেঁদে লাভ নেই, চুপচাপ ঘুমাও। বাঁখারা হয়ে পড়ল মাইশা। কোমরে পুরুষালী হাতের বিচরণে শরীর কাটা দিয়ে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। এদিকে ওষুধের সাথে ঘুমের ওষুধ থাকার কারণে শরীর অসাড় হয়ে আসছে। মাথা ভার হয়ে আছে, টেনেও চোখ খুলে রাখতে ব্যর্থ হচ্ছে। অবশেষে মাত্রাতিরিক্ত অসহায় হয়ে শরীরের ভর ছেড়ে দিল মাইশা। বাঁকা হেসে মাইশাকে ভালোভাবে আগলে নিল রায়হান। মাথা বুকের সাথে চেপে ধরে প্রশান্তির ঘুম দিল। সারাদিন রায়হানের দেখা না পেয়ে চিন্তায় পড়ল দিগন্ত। ফোনও বন্ধ। একজন গিয়েছিল ওর বাড়িতে, সেখানেও নেই। না ক্লাবে এসেছে না টঙে। সকাল থেকে হাওয়া। ফোন বের করে আবারও রায়হানকে ফোন দিতে চাইল দিগন্ত। কাজী নাম্বার থেকে মিসড কল দেখে ভ্রু গোটালো। ফোন ব্যাক করতেই কাজী রিসিভ করে বলা ধরল, সাংঘাতিক ছেলে, ও আল্লাহ গো, পাগলের পাল্লায় পড়ছিলাম, মারে ফেলছে আমাকে। কাজী চিল্লানি শুনে দিগন্ত কান থেকে একটু দূরে সরিয়ে নিল ফোন। গম্ভীর স্বরে বলল, কি সমস্যা? একদমই সব ঘটনা বলে থামল কাজী। ভয়ার্ত গলায় বলল, না পালিয়ে এলে আজ গাড়ি চাপা দিয়ে মেরেই ফেলতো। লুঙ্গি তুলে যান হাতে করে নিয়ে এসেছি বাবা। সব শুনে দিগন্তের চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে কাজীকে ধমকে বলে উঠল, ও ভয় দেখালো আর আপনি বলে দিলেন? শালা কোনো কাজের না, রাখেন। বলে ফোন কেটে দিল দিগন্ত। পরপরই আমিনার নাম্বার থেকে ফোন এলো ওর কাছে। সন্ধ্যা থেকে নাগারে ফোন দিয়েছে বেলাকে, পায়নি, ব্লক করে রেখেছিল। এখন এমন সময় ফোন দিল যে সময় দিগন্তের মেজাজ ভালো নেই। ধরতে না চেয়েও ধরল ও। কানে ঠেকিয়ে বলল, কি বলবি তাড়াতাড়ি বল, কাজ আছে। অপর পাশ থেকে কিছু না বলে খট করে লাইন বিচ্ছিন্ন করলো বেলা। সরু চোখে ফোনের দিকে তাকালো দিগন্ত। আবারও কল দিল, নাম্বার বন্ধ। এভাবে কয়েকবার দেওয়ার পর বুঝলো ব্লক করেছে আবার। ব্যাস, দিগন্তের সব রাগ এখন বেলার উপর গিয়ে পড়ল।
বাইকের চাকায় জোরে লাথি মেরে ফুঁসতে ফুঁসতে বলল, কত বড় বেয়াদব! আমাকে এই দিগন্ত তালুকদারকে ব্লক রাখে, নাদানের বাচ্চা! সাহস দেখায় আমাকে, থাপড়াইলেও মনের রাগ মেটে না, অসভ্য মেয়ে মানুষ। সোজা বাড়িতে চলে এলো দিগন্ত। মাইশার রুমে এসে দেখলো ভেতর থেকে দরজা বন্ধ। মিতালি বলল, দিশা লাগিয়ে দিয়ে ঘুমিয়েছে হয়তো। দিশা আসা শুনে দিগন্ত বেশি গভীরে ভাবল না। রুমে এসে ফ্রেশ না হয়েই শুয়ে পড়ল। গত রাতে ঘুম হয়নি, আবার সারাদিন ক্লাবে কাজ করতে হয়েছে, শরীর কুলাচ্ছে না আর। এদিকে দিশা রুমে এসে কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি। মিতালি মাইশায় দেখার জন্য কয়েকবার ডাকলো, সাড়া না পেয়ে ভাবলো দুজনে ঘুমিয়ে গিয়েছে, তাই বাণীকে রুমে যেতে বলে নিজেও চলে গেল। সকাল হয়েছে কিছুক্ষণ আগে। ফোন স্ক্রল করতে করতে রুম থেকে বের হচ্ছে দিগন্ত। দিশার রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রুমের ভেতর চোখ যেতে ভ্রু জোড়ায় গাঢ় ভাঁজ পড়ল। মাত্র ঘুম ভেঙেছে দিশার। উঠে এসে এলোমেলো চুল বড় বড় হাই টানছে, চোখ খুলছে আবার বন্ধ করছে। দিগন্তর সামনে এসে দাঁড়ালো, ভারী গলায় বলল, এখানে কখন এসেছিস? মাইশা উঠেছে? দিশা হালকা চোখ খুলে দিগন্তকে দেখে হাসলো একটু। মুখের সামনে চুলগুলো সরাতে সরাতে বলল, জানি না, ফোন নিতে এসে কখন যেন ঘুমিয়ে গেলাম, টের পাইনি। মাইশার সাথে মনে হয় আম্মু আছে। খটকা লাগলো দিগন্তের। বড় বড় পা ফেলে মাইশার রুমের সামনে এলো। দরজা ভেতর থেকে লাগানো। গলা উঁচিয়ে দরজায় ডাকলো দিগন্ত। কিছুক্ষণ পর খুলে গেল দরজা। সামনের মানুষকে দেখে চোখ মুখে আধার নেমে এলো দিগন্তের। থমথমে গলায় বলল, ছাদে আয়। বলে চলে গেল ও। দিগন্তের চেহারা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল রায়হান। তারপর দরজা চাপিয়ে দিয়ে দিগন্তের পিছু পিছু হাঁটা ধরল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে দুজনে। রায়হান চোখ কচলিয়ে বলল, শালা, এত তাড়াতাড়ি কেউ ডাকে? থাবা মেরে রায়হানের বুকের কাছে মুঠো করে ধরল দিগন্ত। রাগী গলায় বলল, কি করছিস এখানে? ওর রুমে কিভাবে এলি? বিস্তর হাসল রায়হান। ঝটকা মেরে দিগন্তের হাত সরিয়ে দিয়ে বলল, কচি খোকা তুমি, জামাইরে কও বইয়ের ঘরে কি করে? রুমে চল, দেখাই কি করতেছিলাম। রায়হানের মুখ বরাবর পড়ল এক ঘুষি। হিসিয়ে বলল দিগন্ত, কিসের বউ জামাই, হারামজাদা? কোনো বউ নাই তোর। রায়হান কিছুটা ভাব নিয়ে বলল, আহারে জলে, দেখছো না মামা, বউ এখনো ঘুমাই, বিয়ে করে কামও সারালাইছি, কত ফার্স্ট আমি, আবার বলে বউ নাই, হ্যাঁ। তেরা গলায় গর্জে উঠল দিগন্ত, ছোট মারে ফেলবো কিন্তু, কি করছিস? দাঁত কপাটি বের করে রায়হান বলল, আবার জিগাই, তুই না ওর ভাই লাগোস? আচ্ছা স্যার, আই দোস্ত, কানে কানে বলতেছি, আমার আবার শরম বেশি জানিস তো। বলে দিগন্তের কাছে এগিয়ে এলো রায়হান। রায়হানকে ধাক্কা মেরে দু কদম পিছিয়ে গিয়ে চেঁচালো দিগন্ত, এই সর, বেশরমের মতো দাঁত কেলাবি না, বিরক্ত লাগে। ফালতু না বকে আগে কামাই কর, ততদিন দূরে থাকবি মাইশার থেকে। হ্যাঁ শালা ইতর, সব জানেও ইচ্ছা করে এতদিন চুপ ছিলি। বেশি হিংসা করিস যে, এজন্য এখনো কপালে বউ জোটে নাই। কোলবালিশ নিয়ে ঘুমাও শালা। ভাবগম্ভীর গলায় দিগন্ত বলল, রায়হান, আমি সিরিয়াস। মাইশার লাইফস্টাইল আলাদা। দুই মা মেয়ের নিজের বলতে কিছু নেই, সাফার করেছে অনেক, টেক মি সিরিয়াস। রেলিংয়ে দুহাতের ভর দিয়ে দাঁড়ালো রায়হান। দিগন্তের থেকে চোখ ফিরিয়ে বাইরের দিকে তাকালো। শান্ত স্বরে বলল, শোন, একটা জরুরি কথা ছিল। কি? আমি বাইক নিয়ে আসছি, ততক্ষণে তুই মিষ্টি নিয়ে আয়। পিজে স্যারকে সুখবর দিতে যাব, খুব জরুরি। শক্ত হয়ে এলো দিগন্তের চোয়াল। পা উঁচিয়ে এক লাথি বসালো রায়হানের পেছনে। পিজ করে বলল, মিষ্টি কেনার মুরদ নাই, আসতে বউ নিতে। রায়হান সরু চোখ করে বলল, বুঝলি না, না বুঝে লাথি দিলি? দাম দে শালা, দাম দে। এখন থেকে ভাই ভাই করে সম্মান দিয়ে চলবি। রায়হানের কথা শেষ না হতেই আরেক লাথি পড়ল। দিগন্ত তেদর গলায় বলল, 2 আনার হলো কি হলো না, 10 আনার ফোটানি, বাল দিব তোমাকে। চোখ মুখ কুঁচকে নিল রায়হান। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মন ফুরফুরা ভেজাল করিস না, মিষ্টি নিয়ে আয়, ভার্সিটি যাব। পারবো না। বাঁকা হাসল রায়হান। ঠোঁট চোখা করে দিগন্তের দিকে শব্দ করে একটা চুমু ছুড়ে দিয়ে বলল, পারবি পারবি, শুভ কাজ করতে যাচ্ছি, প্রেমও করব, কামাইও করব, তোকেও মামা বানাবো, যা ভালো মিষ্টি নিবি। বলে আর দাঁড়ালো না, ঝটপট পা ফেলে চলে গেল। দিগন্ত দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে তিক্ত গলায় বলল, সুবিধাবাদী শালা।